হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত 11 নম্বর অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ইউরোপ মহাদেশ, সেই সম্বন্ধে আজকে আমরা পড়ব এবং জানব। যে ইউরোপ মহাদেশটা যেখান থেকে এসেছে তার ঠিক আগের পাতায় 11 নম্বর পৃষ্ঠায় দেবে ইউরোপের একটা রাজনৈতিক মানচিত্রের চিত্র দেওয়া রয়েছে। এটা একটু ভালো করে দেখবে। এখানে বিভিন্ন রকম দেশ নিয়ে এই মহাদেশটা গঠিত, কী কী দেশে সেটা নিয়ে একটা মানচিত্র দেওয়া রয়েছে। তো চলো, এখানে পড়া আছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ এখানে কিছু চিত্র তুলে ধরা আছে। কী কী? আল্পস পর্বতমালা, শিল্প বিপ্লব, সমৃদ্ধশালী ইউরোপ, পিসার মিনার, আইফেল টাওয়ার, কিছু ছবি দেওয়া রয়েছে। বলছে পৃথিবীর, এখানে কি বলেছে দেখো, বলছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ। তাহলে ইউরোপ হচ্ছে কততম মহাদেশ? ষষ্ঠ বৃহত্তম। ইউরোপ মহাদেশটি হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। না, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণায় অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ এই মহাদেশ। ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর অজানা অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পাওয়া যায়। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশেই প্রথম হয়েছিল। এর মধ্যে বেশ কিছু দেশ কী কী? ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স থেকে সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল। ফলে একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলির উপনিবেশ ছিল। পরবর্তী পৃষ্ঠায় কি? বিগুলোর ডায়েরি। এখানে ইউরোপ মহাদেশের অবস্থান ও সীমা দেওয়া আছে। কি না, 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। পূর্বে এশিয়া ও কাস্পিয়ান সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর, উত্তর সাগর, আর উত্তরে আছে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর, এবং দক্ষিণে আছে কি? জিব্রাল্টার প্রণালী আর ভূমধ্যসাগর আর কৃষ্ণ সাগর। ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কটি? 56টি। আর ইউরোপ মহাদেশের বিখ্যাত শহর কি কি? না, লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। এখানে একটা বলা হয়েছে যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ। কী কারণ ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ? উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান, সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের সুবিধা, 3 দিক জলভাগ, সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অধিবাসীরা কর্মঠ পরিশ্রমী, আর উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত, উত্তর পশ্চিমে বন্দরগুলো বরফমুক্ত থাকে। তারপর বলছে সরলবর্গীয় বনভূমির প্রচুর প্রাচুর্য, নরম কাঠ, কাগজ ও কাষ্ঠশিল্পে উন্নতি, খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। আর এখানে আছে কি? বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি, খাদ্যশস্য, পশুপালন প্রভৃতি। এগুলি হচ্ছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ। তার পরবর্তী পৃষ্ঠায় কী একটা যাচ্ছে না, প্রাকৃতিক পরিবেশ। ইউরোপের ভূপ্রাকৃতিক একটা মানচিত্র এখানে দেওয়া রয়েছে, ভালো করে লক্ষ্য করবে। তারপরে কি বলা হয়েছে না, ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে কি? তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পানির বন ছড়িয়ে রয়েছে। আর ইউরোপের বেশিরভাগ অঞ্চল কি? সমভূমি হলেও উঁচু মালভূমি, নিচু ভূমি ও পর্বতময় অঞ্চলও রয়েছে। দক্ষিণের পার্বত্য অঞ্চলের মাঝে রয়েছে কি? আল্পস পর্বতশ্রেণী। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ কি? মং ব্লা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মং ব্লা। উচ্চতা কত? 4808 মিটার। ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত। আল্পস থেকে সিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে কি? পিরেনিজ ফ্রান্স স্পেন সীমান্তে, সিয়েরা নেভাদা ক্যান্টাব্রিয়ান স্পেন, অ্যাপেনাইন ইতালি, ডিনারিক আল্পস সার্বিয়া আলবানিয়া, পিন্ডাস গ্রিস, রোডপ বুলগেরিয়া টার্কি, বলকান ককেসাস বোহেমিয়া প্রভৃতি পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীগুলো মনে রাখতে হয় না। আর এখানে বলেছে ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ, কত মিটার উচ্চতা? 5642 মিটার। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ। তারপর যে বহু নদীর উৎপত্তি হয়েছে এই আল্পস পর্বত অঞ্চলে। এদের মধ্যে রোন, পো, দানিয়াব ইত্যাদি হচ্ছে দক্ষিণে প্রবাহিত আছে। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলি কী কী ইউরোপ মহাদেশের? না, রোন, পো, দানিউব। আর অপরদিকে সিন, রাইন, এলব প্রভৃতি নদী হচ্ছে আল্পসের উত্তরে মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে। উত্তরে বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ, এরকম উদাহরণ। বলতে ভেবে লেখো, যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কী বলে? তাকে পর্বত গ্রন্থি বলে। পরবর্তী পৃষ্ঠায় কী বলা হয়েছে? ওখানটা হচ্ছে বিচ্ছিন্ন মালভূমি উদাহরণ।
পূর্বে কি আছে? ইউরাল পর্বত থেকে শুরু হয়ে উত্তরে বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যে দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগর উপকূলে শেষ হয়েছে। এখানকার গড়চতা কত? 180 মিটার। এটা প্রশ্ন আসতে পারে, এখানকার গড়চতা কত? 180 মিটার। তার যে পূর্বে ভল্ডাই কত? 305 মিটার। অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভল্ডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। এই সময় অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে, যেমন কি ল্যাডোগা 17,712 কিমি, ইউরোপের বৃহত্তম হ্রদ। তাহলে ইউরোপের বৃহত্তম হ্রদ কি? ল্যাডোগা। এই সময়ের উত্তর পশ্চিমে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট হয়ে তৈরি করে হয়েছে পোল্ডার ভূমি। তাহলে পোল্ডার ভূমি কাকে বলে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর বলছে ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। নরওয়ের ডেভারফেল ব্রিটিশ যুক্তরাজ্যের গ্রাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এডনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি এবং আইসল্যান্ডে ক্র্যাফলা, হেকলা বেশ কয়েকটি আগ্নেয়গিরি দেখা যায়। এখানে বলছে জানো কি ইউরোপের ফিনল্যান্ডের প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে কী বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয়। তাহলে কাকে কেন হাজার হ্রদের দেশ বলা হয়? এটা হাজার হ্রদের দেশ বলা হয়, এটা প্রশ্ন আসতে পারে। তো আমরা এটা লিখবো। এখানে আছে ইউরোপের নয় নদীর একটা মানচিত্র দেওয়া রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো।